স্বয়ং ভগবান শিব বিরাজমান মানে আছে। স্পিরিচুয়াল যারা এনার্জির সঙ্গে যারা অ্যাটাচ আছে, গঙ্গার আর ফিলিংসটাই আলাদা একটা। আমার একজনই 500 কোটি স্প্যাক। আর রহস্য তো বলতে গেলে তো একদম কাটা দিচ্ছে মানে হরর মানে কাশি বেনারস এখানে অবশ্যই যাও। আমাদের আড্ডাতেই আড্ডাখানাতে আপনাদেরকে স্বাগত। আজকে আমাদের প্রথম বছরে প্রথম পডকাস্ট আমরা শুরু করছি। আমাদের খুবই ভালো লাগছে। আজ আমাদের প্রথম গেস্ট একজন অসাধারণ মানুষকে আমরা পেয়ে গেছি, সেটা হলো পাড়ার ছেলে পল্টু, রাহুল পাত্র। একজন কন্টেন্ট ক্রিয়েটারের সাথে সাথে একজন দক্ষ পিয়ানো বাদক, দারুণ পিয়ানো বাজান। আমরা সব কিছু জানবো আজকের এই গাইস ভিডিওতে। টাকা দিয়ে প্রমোশন করাচ্ছি। না, একদমই নয়, খুবই দারুণ। আমরা অবশ্যই চেক করবেন, আমরা নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো ওনার ইনস্টাগ্রাম পেজের এবং ফেসবুক পেজের, আপনারা অবশ্যই চেক করবেন। আর অবশ্যই এই পডকাস্টটাকে পুরোপুরি দেখবেন। আর চলুন তাহলে শুরু করা যাক। তো আজকে আমাদের সঙ্গে রাহুল পাত্র দাদা আছে, যেহেতু যেরকম সৌম্যদীপ বললো, তো দাদার সঙ্গে কিছু কথা আজকে যে জন্য ওনাকে ডাকা হয়েছে পডকাস্টে। তো কেমন আছো ফার্স্ট কথা দাদা? একদম বিন্দাস ভাই। তো ফার্স্ট অফ অল তোমাদেরকেও হ্যাপি নিউ ইয়ার, আর দাদাকেও হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার তোকেও আর সবাইকেও বলে দিচ্ছি হ্যাপি নিউ ইয়ার টু অল। তো নতুন বছর সবার ভালো কাটুক, তোমারও ভালো কাটুক। আর তো বাড়ির সবাই কেমন আছে? বাড়ির সবাই ঠিক আছে। আর তো আমার বাড়ির সবাই একদম ফুল বিন্দাস আছে একদম। এবারে তুমি এই যে রিসেন্ট গেল পিকনিক হয়েছে নাকি? পিকনিক ঠিক না, ফ্যামিলি ট্রিপ ছিল আর কি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তুমি যে দেখলাম যে বারাণসী গিয়েছিলে, হ্যাঁ। তো আর কি বারাণসী মানে নামটা আমি আসলে যাইনি একবার, ঠিক আছে, বাট যে ফিলটা কিরকম ছিল ফার্স্ট ফিল বারাণসী গিয়ে? ফার্স্ট আমি যেটা শুনেছিলাম লোকের মুখে আর কি, যে বেনারস একটা আলাদা জায়গা, ওখানে কাশী বিশ্বনাথ মন্দির আছে বা আরও আলাদা আলাদা বলতে গেলে ওটা একটা তীর্থস্থান আছে। তো ওখানে শুনেছি যে বেনারস একটা তীর্থস্থানের একটা আলাদা স্পিরিচুয়াল জায়গা। ওখানে কাশী বিশ্বনাথের মন্দির আছে, যেখানে নাকি স্বয়ং ভগবান শিব বিরাজমান আছে। আর সবাই বলে আর কি একটা তুমি গেলে একটা মনোরম পরিস্থিতি বা একটা ফিলিং আসবে মনে। তো আমি যেটা গিয়ে আর কি দেখলাম আর কি, আমি জানি না কেন একটা অদ্ভুত আর কি মনের ফিলিং আসলো গিয়ে, চোখের সামনে দিয়ে গেলাম দেখলাম আর কি। ওখানে প্রত্যেকটা মানে জিনিসে একটা গঙ্গা নদীর তীর। হ্যাঁ, আমি যাইনি, বাট আমি যতটাই শুনেছি মানে যারা ওই মানে স্পিরিচুয়াল যারা এনার্জির সঙ্গে যারা অ্যাটাচ, যেসব মানুষেরা তার মানে ওনারাই গেলে ওখানে যারা আলাদা মানে যে নিজেদেরকে রিলেট করতে পারবে ওই প্লেসটার সঙ্গে, ঠিক আছে? ওটাই ঠিক আছে মানে। আর এমনিতে যারা নতুন আর কি মানে যারা যাবে বিগিনার্স, যারা বেনারস নিয়ে মানে যেমন আমার মতো, আমি জিনিসগুলো শুনে ঠিক আছে যে ইচ্ছা জেগেছে যাওয়ার, যে তুমি ওখানে মানে এমন কিছু জিনিস যেগুলো বিগিনার্সদেরকে লক্ষ্য করতে বলবে, সেগুলো কি একটু বললে ভালো হয়? মানে তুমি কি বিগিনার্সরা মানে ওখানে যে মণিকর্ণিকা ঘাট জিনিসটা, ওখানে যে জিনিসগুলো রিচুয়ালসগুলো হয় ওইগুলোর আর কি কথা বলছি। ফার্স্ট অফ অল বেনারসের মোস্ট অ্যাট্রাকটিভ যেটা জিনিস, যেটা মোস্ট ফেমাস বা যেই জন্য সবাই যায় আর কি, প্রথমত ওখানে ফেমাস আর কি মানে গঙ্গা নদীর তীর, ঠিক আছে? ওখানে ওই একটা জায়গা, নদী তোমার নৌকা করে পার হওয়া, ওটা একটা আলাদাই বলতে গেলে তোমার এক্সপ্রেস করা যাবে না। গঙ্গা আরতি তীরে যেটা গঙ্গা আরতি হয় যেটা, ওটা মোস্ট ফেমাস। হ্যাঁ, ওটার জন্যই মেনলি তুমি যে জন্যই লোককে জিজ্ঞেস করো তুমি বেনারসে কিসের জন্য যাচ্ছ, হ্যাঁ গঙ্গা আর ফিলিংসটাই আলাদা একটা থাকে। এটা আলাদা বলতে গেলে তোমার একটা রিদিম, ওটা লাইফের রিদিম বাজবে ওখানে গেলে, ওটাই। তারপরে তোমার কাশী বিশ্বনাথের মন্দির, কাশী বিশ্বনাথ, ওটার আলাদা রহস্য আছে একটা। আর রহস্য তো বলতে গেলে তো ওটার জন্য তো একটা বড় ভিডিও হয়ে যেতে পারে। সেটা তো আমি বলতে এক কথাই বলবো, মানে অপূর্ব সুন্দর, যেটা গেলে তোমার মনের। আর ভেতরের তো জিনিস দেখতে পাওয়া যায় না, কারণ ওখানে ক্যামেরা অ্যালাউ থাকে না বলে অনেক ব্লগার্স মানে ভেতরেরটা তুমি আজকালকার যেরকম ব্লগ করতে যাবে, বুট ব্লগ, হ্যালো গাইস আমি এখানে চলে আসছি, হ্যালো গাইস রাজুদার পরোটা, ওখানে অ্যালাউ না, একদম না। ওখানে দূর থেকেই যা ক্যাপচার করার করতে হবে, বা ভিতরে তো যাওয়াই যাবে না। এই যে মণিকর্ণিকা ঘাট নিয়ে মানে আমি যতদূর শুনেছি আর কি, মানে আমার বলতে গেলে এখন গায়ের লোম কাটা দিচ্ছে, মানে পার ডে নাকি 80 থেকে 100টা মানে মৃতদেহ আর কি দাহ করা হয় ওখানে। হ্যাঁ আমি দেখেছি ওটাই জিনিসটা। আর ওখানে যে মৃতদেহের যেই কাঠগুলো আর কি দিয়ে পোড়ানো হয়, সেই কাঠগুলো জলে দেখতে ভাসমান অবস্থায় আছে, তার টুকরো অবশেষ যেগুলো অংশ আছে
ওটা শুনেছি ওই যে মৃতদেহটা ওটা গঙ্গা মার আর কি ইয়েতে বক্ষে যায় আর কি, সন্তান হ্যাঁ, গঙ্গা মার বক্ষে যাচ্ছে। ওই কাঠগুলো ভেসে আর কি যায়, ঠিক আছে। মানে কিছু কিছু ওরকম মানে অনেক ক্রিয়েটার্সরা বা আমার অনেক বন্ধুরা গেছিলো, তারা ওরকম বলছিল মানে ওইখানে কেউ কাঁদে না আর কি, মানে ওই যাদের ফ্যামিলির কেউ মারা যাচ্ছে ওখানে গিয়ে কেউ কাঁদে না, মানে ওখানে গিয়ে নিজের রিয়েলিটিটা সবাই নিজের রিয়েলিটির সামনে দাঁড়িয়ে থাকে ওখানে গিয়ে, ঠিক আছে। মানে এক সময় না এক সময় এখানে আসতেই হবে, এরকম একটা মুহূর্ত। মানে তুমি যেখানেই যাও না কেন, মোট কথা কাশী বেনারস বিশ্বনাথ, মানে কাশী বেনারস এখানে অবশ্যই যাও, অবসর পেলে, এই একটাই কথা বলবো। আচ্ছা, এই আর কি বেনারস নিয়ে। তো আমার বেনারস নিয়ে মানে অনেক কিছু জানার ছিল, সামনে কাউকে পেলে আর কি সেটা তোমার কাছ থেকে জানলাম। আর সন্ধ্যা আরতির কথাও তুমি বললে যে আরতিটার কোনো মানে ওটার কোনো কথা হবে না, ঠিক আছে। আর এমন কিছু মানে কিছু মানে প্রাইভেট মানে হরার কিছু এরকম কিছু কি ওখানে তুমি উপলব্ধি করতে পেরেছো? না, অঘরি সাধু ফাধুর মানে কিছু ব্যাপার? সাধু টাধু বলতে গেলে আমি সেরকম কিছুই মানে ফিলিং মানে উপলব্ধি করতে পারিনি আর কি, যে কোনো অলৌকিক বা হরর কিছু। যেটা দেখেছি সেটা মোটামুটি স্পিরিচুয়াল টোটাল কথা পুরো। আচ্ছা, তো যাই হোক, তোমার বেড়াতে নিয়ে অনেক কথা হলো। তো এবার তা এখন তুমি মানে তুমি নিশ্চয়ই আমার থেকে বড়, যেহেতু আমি তোমাকে পার্সোনালি মোটামুটি দেখে বড় হবে না, দেখে মনে হয় না আমি বড়। যাই হোক, উনি আমার চেয়ে বড়, 2 বছরের বড় হয়তো। না 2 বছরের না, আমার কি বুড়ো হয়ে গেছি আমি? আচ্ছা, ওই 1 বছরের বড়, 1 বছরের বড়। তো দাদা এখন কি নিয়ে পড়ছো? আমি এখন আর্টস নিয়েই পড়ছি এবারে জেনারেল আর্টস, ঠিক আছে। তো দাদা নিয়ে পড়ছি, বিয়ে, হ্যাঁ। তো দাদার চ্যানেলের লিঙ্কটা আমি আমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো, প্লিজ আপনারা একবার ইনস্টাগ্রামে যে অ্যাকাউন্ট ভিজিট করবেন প্লিজ। ওনার কন্টেন্ট আপনাদের এত সুন্দর লাগবে, রিয়েলি। আমাদের মানে আমি আর সৌম্যদীপ যে ক্যামেরার ওপাশে আছে, এত সুন্দর লেগেছে ওনার কন্টেন্ট যে আজকে আমরা ওনাকে দিয়ে শুরু করলাম। ভাই যা কথা হয়েছে সেরকম টাকাই দেবো, বেশি এত প্রমোশন করতে হবে না। দিস ইজ নট জোক, বাট রিয়েলি মানে ডায়মন্ড হারবারের বুকে সত্যিকারে আন্ডাররেটেড হয়ে আছে, অনেকে জানে না, বাট কন্টেন্টটা সবার দেখা উচিত, ঠিক আছে। তো আমি এবার ওনার পার্সোনাল লাইফ মানে ওনার এই ভিডিও কেরিয়ার এইসব নিয়ে মানে আমি আর বাড়াবো না, সৌম্যদীপ কোশ্চেন করবে ওনাকে, ঠিক আছে। ওর যেহেতু কোশ্চেন থাকবে, তো আমি এত দূরই ওনার সঙ্গে বেনারস নিয়ে এক্সপিরিয়েন্স শেয়ার করে খুব ভালো লাগলো, ঠিক আছে। আমিও যাবো নেক্সট ইয়ার, মহাদেব না ডাকলে মানে ওখানে কাশী বিশ্বনাথে যাওয়া অসম্ভব যতক্ষণ তোমার ডাক আসবে, ঠিক আছে। তো এখন আমি উঠি, ও আসলে তো অরিজিতের কথা আপনারা সবাই শুনলেন দাদার মুখ থেকে, বেনারসের বিভিন্ন রকম গল্প। তারপরে এবারে আমরা শুরু করব যেটা নিয়ে আজকের মেন টপিক। আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার, সেটাই মনে হয়, কিন্তু অ্যাকচুয়ালি কি আমি নিজেই জানি না। ওকে। সো আপনার এই যে কন্টেন্ট ক্রিয়েটারের জার্নিটা যখন আপনি প্রথম শুরু করেন, কি ভেবে শুরু করেছিলেন? আমি অত কিছু ভাবিনি, এই মানে যখন আর কি টিকটক উঠেছিল আর কি, তখন ইনস্টাগ্রাম রিল করতো সবাই, ওই লিপসিং সেই যেরকম হয় আর কি, পিছন নাচানো, এরা মেয়েরা লিপসিং করছে, তার মধ্যে আমি ছেলেরাও কয়েকজন করছিল তখনকার দিন দেখতাম। তো তখন কি মাথায় গজিয়েছিল যে আমি এগুলো তো আমিও করতে পারি, তো যদি আমি স্টার হয়ে যাই কোনোদিন আমিও করে দেখি। সত্যি আজ আমি তখন লিপসিং করতাম জাস্ট। সত্যি আজ আপনি স্টার হয়েছেন, তাই জন্যই ভাই এত না সত্যি মিথ্যে কথা বলতে সত্যি না সত্যি আমাদের কাছে মানে আপনি একটা ইন্সপিরেশন। আর সবার কাছেই যারা দেখছেন আপনারা সবার কাছেই উনি একজন ইন্সপিরেশন হয়ে উঠবেন পরবর্তীকালে, আরও অনেক বেশি আমরা সেটা কামনা করি। এবং এই যে কন্টেন্ট ক্রিয়েশন যেটা আজকালকার দিনে খুবই জনপ্রিয়, এটা করতে গেলে আপনি যেহেতু একটা প্ল্যাটফর্মে আছেন এখন, তো মানুষকে আপনি কি উপদেশ দেওয়ার কথা বলবেন, যে কতটা ফোকাসড হতে হবে বা কতটা কি এরকম ব্যাপার রয়েছে? মেন কথা, সত্যি যদি কিছু করতে যাও মানে এই লাইন, এই তোমার সোশ্যাল মিডিয়া লাইন, তোমার এটা নিয়েই প্যাশান থাকতে হবে, যে এটা আমার প্যাশান। ফোকাস হারালে হবে না, এটা প্যাশান হতে হবে, তোমাকে ভালোবাসতে হবে এই জিনিসটা। এটাই আমি একটা কথা বলবো, প্যাশান। যে তুমি ভাবছো যে ও করছে স্টার হয়ে যাচ্ছে, যে ফেমাস হয়ে যাচ্ছে, পুরো একটা সেলিব্রিটি, ও করছে আমিও পারবো, ওরম বললে হবে না। যে তোমাকে মোটামুটি এইটা প্যাশান হতে হবে, যে এটা আমার ভালোবাসা, এটা মানে এটা আমি লোককে এক্সপ্রেস করতে চাই, আমার একটা ট্যালেন্ট আছে বা কিছু আছে, যা আমিও মানুষের কাছে পরিচিতি লাভ করতে চাই। এটা ঠিক আছে, এবার এটাই প্যাশান হতে হবে, আমার একটাই কথা, প্যাশান হতে হবে।
তো এই যে আপনার কন্টেন্ট ক্রিয়েশনের জার্নি, আজ আপনি এত দূর এগিয়েছেন, বা আপনি কখনো ভেবেছিলেন যে আপনি মানে আপনার বিশ্বাস করবেন না হয়তো, আপনার ইনস্টাগ্রাম চেক করতে পারেন 1 মিলিয়নের ওপর ভিউজ আছে ওনার একটা ভিডিওতে, যেগুলো মানে আমরাও দেখে অবাক হয়েছিলাম প্রথমে যে কিভাবে হতে পারে। আর এইরকম ডায়মন্ড হারবার বুকে আমি কাউকে দেখিনি যে এরকম ধরনের ভিডিও বানায়। কলকাতার দিকে হয়তো অনেকেই আছে, কিন্তু এরকম ডায়মন্ড হারবারের দিকে বা এরকম সাইডে কেউ এমন ভিডিও বানায় আমি কখনো দেখিনি। দাদাকে দেখে সত্যি আমরা খুবই ভাবুক বা ইন্সপিরেশন ফিল করছি। আজ আমরা খুবই ভালো ফিল করছি যে আপনি এসছেন আমাদের পডকাস্টে। তাছাড়া আপনি আরও একটা বিশাল জিনিস করেন, সেটা হলো আপনি পিয়ানো বাজান। আপনারা জানবেন না হয়তো, আপনি পিয়ানো একবার যদি আপনারা শোনেন ওনার পিয়ানো বাজানো, দক্ষতা কি লেভেলের আছে আপনার পিয়ানো বাজানোর ওপরে, সেটা আপনারা বুঝতে পারবেন। গাইজ একটা কথা বলতে চাই, তোমরাও যদি কাউকে দিয়ে প্রমোশন করাতে চাও, খুব অল্প মোটেই নয়, এদের সাথে কন্ট্যাক্ট করো, মোটেই নয়, দারুণ এরা প্রমোশন করে। মোটেই নয় সত্যিকারের আপনারা নিজেরা চেক করতে পারেন, সেটা আমরা বলছি না। সত্যিকার এই পিয়ানো বাজানোটা আপনার কবে থেকে শুরু হয়? মেনলি আমার এর পেছনে একটা গল্প আছে, সেটা বলি। তো আমার তখন কিসে পড়ি, 8 বা 9 পড়ি, 8 পড়ি তখন। তো তখন হচ্ছে আমি একটা জন্মদিন বাড়িতে গিয়েছিলাম আর কি। তখন দেখতাম যে যার জন্মদিন হচ্ছে সব অনেকে অনেক গিফট দিচ্ছে, তার মধ্যে একটা গিফট দিয়েছিল ছোট একটি পিয়ানো, ঠিক আছে। এবার তার মধ্যে মাইক্রোফোন ছিল। তা ওই যার বার্থডে সে হচ্ছে পিয়ানোটা বাজাচ্ছে, চেক করছে আর গাইছে আর কি। তো আমি বললাম যে এটা একটু আমাকে দে না, আমি একটু বাজিয়ে দেখবো। তো তখন বললো না আমি কারোর দেবো না, এটা আমারে। তখন আমারও একটু মনে আর কি রাগ লাগলো যে আমি একটু চাইলাম, দিল না। তো তারপর সেদিনই গিয়ে বাড়িতে আমার বাবাকে বায়না করলাম যে আমার একটা কিনে দিতে হবে না। তো তারপরে বাবা কী করবে, কিনে দিয়েছিল সেদিন। তো তারপরে ওটা একটু বাজাচ্ছি, একটু মাইক্রোফোন আছে, একটু হাঙ্গামা করছি আর কি, করছি। তো ওই করতে করতে তারপরে তখন ইউটিউব ছিল আর কি। তখন ফোনের প্রচলন ছিল না, তবে ছিল ইউটিউব ছিল। তো তখন ইউটিউব দেখে একটা গান চুজ করছি, মেরে রাস্কে কামার, তখনকার দিনে হিট ছিল। তো ওই গানটা তোলার চেষ্টা করছি। তখন আস্তে আস্তে সারেগামাপা এইসব দিকে করছে। তখন ওই খেলনার পিয়ানো থেকেই সারেগামাপা বাজাচ্ছি, করছি। তারপরে ওই থেকেই আমার জার্নি, যে ওখান থেকে যে না এবার এতে হচ্ছে না, আমার এটাই একটা প্যাশন, এটাও একটা প্যাশন হয়ে গিয়েছিল যে এটা ভালো লাগছে আমার খুবই। তারপর থেকে আমি একটা বড় পিয়ানো প্রফেশনালি একটা কিনলাম। তারপর থেকে একটু আধটু শিখছি আর কি। স্যারের কাছে গিয়েছিলাম প্রফেশনালি। তো তারপরে 2-3 মাস শিখেছি আর কি বেসিকটা। তারপরে করোনা টাইম চলে এলো। করোনা টাইমের পর সব বাইরে থেকে বাড়ানো নিষেধ ছিল তখন, ঘরের বাইরেতে। তারপর থেকে আমার আর যাওয়া হয়নি। তারপর থেকে টোটালি ইউটিউব থেকেই শেখা সব কিছু। তারপর ওখান থেকেই যা হচ্ছে, ওখান থেকেই ইউটিউব থেকেই শেখা। সত্যি কতটা মানুষ কতটা শিখে, কতটা জার্নির পরে আপনি এত একটা দারুণ জিনিস হাসিল করেছেন, আমার শুনে খুব ভালো লাগছে। আর তাছাড়া যদি এবারে একটু আপনার ওই কেরিয়ারের দিকে, যেটার দিকে আপনি ফোকাস করতে বলছেন এখন, যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশন করছে আর কি, তো আপনারা কি বলবেন তাদের উল্লেখে, যে কীভাবে কন্টেন্টটাকে ক্রিয়েট করতে হবে, কীভাবে ফোকাসলি সেটাকে এগিয়ে যেতে হবে? একটা কন্টেন্ট নিয়ে এগোবে না বিভিন্ন রকম কন্টেন্ট নিয়ে তারা ট্রাই করবে, এরকম ব্যাপার নেই না। এবারে যেটা তার মধ্যে আছে, সেই ট্যালেন্টটা যেটা তার লুকিয়ে আছে, সেটাকেই সে আরো ইমপ্রুভ করে লোকের সামনে তুলে ধরতে হবে। এর জন্য কি খুবই বিশাল কোনো সেটআপের দরকার লাগে না? একদমই না। যারা পাঁকে থেকেই পদ্ম ফুল ফোটে, তার জন্য কোনো ভালো অ্যাম্বিয়েন্সের দরকার নেই। একদম। এই যে এই কন্টেন্ট বানান এত কিছু, তো আপনার ইন্সপিরেশন কে? ভাই ইন্সপিরেশন আমার একজনই, 500 কোটি সোয়াগ। নিশ্চয়ই সবাই আমার বলতে হবে না আমি কার কথা বলছি আর কি, সবাই চেনে গেলে। ওয়ান অফ দ্য গ্রেট, নান অফ দ্য না কি বলবে, ইংরাজি জানি না, ইংরাজি জানি না সত্যিকারের। একজন ভালো ক্রিয়েটর এটাই বলতে পারি। সত্যি 500 কোটি সোয়াগ যেমন আছে, আমি জানি না যে কতগুলো চ্যানেল উনি হ্যান্ডেল করেন একসাথে।
না আমি যদি গুনে গুনে বলি 5 থেকে তো 6টা 5 থেকে 6টা চ্যানেল, 5 থেকে 6টা রকমের কন্টেন্ট উনি বানান। আমার ভাই নামটা না মানে নিলেও কোনো ক্ষতি নেই, কারণ উনি সত্যি খুব হাম্বল নিজের এর থেকে। সত্যি ডাউন টু আর্থ। এটাও আমরা বলবো যে ঋত্বিক অধিকারীর অবশ্য কন্টেন্টগুলো দেখুন, খুবই দারুণ দারুণ। আর অ্যাকচুয়ালি আমার মানে কি থেকে ভাইরাল হয়েছিল জানিস? আমার একটা প্রথম ভিডিও, কোন ভিডিওটা ভাইরাল হয়েছিল? কোন ভিডিও? আমি একদিন স্কুল থেকে আসছিলাম স্টেশনে, মানে আমাদের ডায়মন্ড হারবার স্টেশনে আর কি, তো দেখলাম আর কি স্টেশনের উপর প্যান্ডেল হয়েছে আর কি। তো প্যান্ডেল হয়েছে, বেলুন ফেলুন দেখছি, প্যান্ডেলের বেলুন ফেলুন, স্টেশনের মাঝখানে প্যান্ডেল হয়ে বেলুন ফেলুন। আমি ভাবলাম, আর তখন শ্রাদ্ধ বাড়ি ব্লগটা ভালো চলছিল, তো আমি তখন ভাবলাম যে আমার তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, তো ছেড়ে দেখি। তখন একদমই রিচ নেই, আমার 200 কি 250 ফলোয়ার আছে। আমি তখন একটা ক্লিপ নিয়েছি ভিডিও, যে হ্যালো গাইস দেখুন ডায়মন্ড হারবার স্টেশনের ওপর এটা কি করেছে, ডায়মন্ড হারবার স্টেশনের ওপর অন্নপ্রাশন বাড়ির প্যান্ডেল করা হচ্ছে, আর কি কি দেখতে হবে, এরম বলে একটা ছেড়েছি। আচ্ছা। এবার আমার ওইটা ছাড়ার একটা ইন্টেনশন ছিল ঋত্বিক অধিকারী তখন হচ্ছে মিম রিভিউ করতো, তো আমার আরো একটা মানে আমি ভেবেছিলাম যে এই মিমটা ঋত্বিক অধিকারীর কাছে পৌঁছবে। ঋত্বিক অধিকারী এই মিমটা, এটা হ্যাঁ উনি করেওছেন অনেক করেছেন, কিন্তু আমার এতই ভাগ্য ভালো, ঋত্বিক অধিকারী তখন হচ্ছে মিম রিভিউ করা বন্ধ করে দিয়ে পডকাস্ট চ্যানেল করেছে আমাদের মতো গাইস পডকাস্ট চ্যানেল। আমি ওই জন্যই মিমটা মানে করেছিলাম আর কি, ওই ভিডিওটা করেছিলাম। সেই ভিডিওটা কি আমরা আজ পাবো না? ভিডিওটা তো বলতে গেলে আমি বাস খেয়ে গেছি ভিডিওটা করে আর কি। কেন কি কারণ ভিডিওটা ছাড়ার পর বলে একটা অফিসিয়াল পেজ আছে, আচ্ছা, তো সেই পেজ থেকে মানে অনেক কিছু উল্টোপাল্টা বলে লিখেছে আর কি, আমি সেটা ভাষাই বলে আর প্রয়োগ করছি না। তো এমন একটা ছেলে আছে ডায়মন্ডে না বুঝে শুনে আমাদের ডায়মন্ড হারবারকে অপমান করছে, স্টেশনে এরম ভাবে লিখেছে যে অন্নপ্রাশন বাড়ির প্যান্ডেল না জেনে শুনে। অ্যাকচুয়ালি ওটা কি হচ্ছিল আমি জানি না, কিন্তু ওরা বলছে যে ওটা ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে। তো আমি ওটা আর কি চলে আমি এমনি দিয়েছি যে এটা অন্নপ্রাশন বাড়ির প্যান্ডেল। তো ইতিমধ্যে না মানে যেদিন ভিডিওটা ছেড়েছি, তো তার পরের দিন মানে দেখছি হঠাৎ আমি ভোরবেলা ফোনটা খুলেছি, হুড় করে নোটিফিকেশান আসছে আর কি, দেখছি তোমার হচ্ছে 1000 লাইক হয়ে গেল, তার 1 ঘন্টা পরে 2000 লাইক, 3000, 5000, এই করতে করতে দিনের শেষে দেখছি যে 40,000 লাইক পড়ে গেছে আর কমেন্ট পড়েছে 45,000। ঠিক আছে, আর তার মধ্যে হাফ গালাগালি, উল্টো পাল্টা গালাগালি খাচ্ছি আমি বিনা কারণ। আর তারপরে যে কেউ বলছে যে মানে কেউ মজার ছলে নিয়েছে, এটা সিরিয়াস লাইনি, কেউ উল্টো পাল্টা গালাগালি দিয়েছে। আমি তখন খুব মাইন্ডে নিইনি, কারণ আমি জানি যে এই ফিল্ডে নামতে গেলে গালাগালি খেতে হবে লোকের। সব ফিল্ডে যখন মানুষ এগোয় তখন অনেককে পিছনে টানার জন্য থাকে। আপনারা হয়তো দেখেছেন ভিডিওটা, ডায়মন্ড হারবারের ওপর স্টেশন নিয়ে একটা ফানি ভিডিও হয়েছিল, ডায়মন্ড হারবার স্টেশনের। যদি অবশ্যই দেখে থাকেন কমেন্ট করে জানাবেন, অন্নপ্রাশন বাড়ির প্যান্ডেল। যদি ভিডিওটা আপনাদের কাছে কারোর কাছে ডাউনলোড থেকে থাকে আমাদেরকে অবশ্যই পাঠাতে পারেন। কোইন্সিডেন্টলি আমার ফেস ছিল না, আমি ব্যাক ক্যামেরাই করেছিলাম, এবার কে ভিডিওটা করছে সেটা জানি না। ও বুঝতে পেরেছি, মানে আমার ভিডিও ঠিক আছে, আমি সবাই ফোন করে বলছে তোর ভিডিও এরম ভাবে ভাইরাল হয়ে গেছে, তোর এরম ভাবে বলেছে যে সবাই এই অ্যাকাউন্টটাই গিয়ে রেস্ট্রিকশন বা মানে রিপোর্ট দিয়ে আসতে মানে আপনার অ্যাকাউন্ট ডিলিট করা হয়েছিল না, মানে পেজ থেকে ডাইরেক্ট বলছে যে সবাই এই অ্যাকাউন্টটা রিপোর্ট মেরে আসো, যাতে আমার অ্যাকাউন্টটা আর কি ডিলিট হয়ে যায় বা কিছু। তো তারপর আমার তো এবার ভয় এসে গেছে যে প্রথম ভিডিও এমন মানে এটা ভাইরাল হয়েছে, সেটাই এরকম। তবুও আমি ভিডিওটা ডিলিট করতে চাই, আমি ভিডিও আনিনি, যা হয় যাবে দেখা যাবে, কিন্তু আমি যা হয় যাবে দেখা যাবে। এবার ঘরে এসেছি, এবার বাবা খবরটা জানতে পেরেছে, ঠিক আছে, যে এরকম ভাবে ভিডিও এটা ভাইরাল হয়ে গেছে উল্টো পাল্টা বলে। এবার সবাই হচ্ছে আত্মীয় তার মধ্যে একজন ছিল যে বাবার কানে একটু যে এরকম ভাবে পুলিশ হয়তো ধরে নিয়ে যাবে, তখন উল্টো পাল্টা পুলিশ ধরে নিয়ে যাবে আর কি, এইসব উল্টো পাল্টা। এটা রেলওয়ে ডিপার্টমেন্টের আন্ডারে পড়ছে। তো আমার তারপর সত্যিই ভয় লেগেছে, পুলিশ ধরে নিয়ে যাবে, তখন আমার অতটা লজিকের দিক থেকে ভাবিনি আর কি। তো আমি তারপর ডিলিট করে দিয়েছি। তা ঠিক আছে, ডিলিট হয়েছে, আমি হয়েছি এই পর্যন্ত মামলা শেষ। তারপর দেখছি আমার ভিডিওটাই মিম পেজে আপলোড করা হচ্ছে আর কি, মানে সব ফেসবুক, ইনস্টাগ্রাম,
মানে সেখানে মিলিয়নের ওপর ভিউ কি চলে আসছে, অবস্থা। আমার ভিডিও যত আমি ইউজ করতে পারছি না, অন্যজন ইউজ করে ফাটিয়ে দিচ্ছে, কি তারা টাকা কামিয়ে নিচ্ছে, তারা আমি টাকা কিচ্ছু করতে পারছি কি না। অবস্থা। এটাই মেন কেস। আর ঋত্বিক অধিকারী এমন সময় পডকাস্ট করলে আমার ভিডিওটাই ঋত্বিক অধিকারীকে আমরা ট্যাগ করবো, এটা যদি আপনি শোনেন অবশ্যই কমেন্টে এসে কিন্তু লিখে যেতে হবে আমাদের জন্য এই দাদার ব্যাপারে। 500 কোটি প্রণাম। 500 কোটি প্রণাম। অবশ্যই জানতে পারলেন যে ক্রিয়েটার হিসাবে এবং একজন পিয়ানো বাদ্যকার হিসাবে উনি কতটা আর কি বড় লেভেলের মানুষ, এবং ছোট আপনারা কি? অবশ্যই আমাদের কাছে অনেক বড় আপনি, এবং আমাদের দর্শকের কাছে অবশ্যই। তো আপনারা অবশ্যই চেক করবেন, বারবারই এটা বলবো যে অবশ্যই চেক করবেন ওনার চ্যানেলটাকে, গিয়ে একবার ওনার ইনস্টাগ্রাম চ্যানেলটা ভিজিট করবেন, খুবই দারুণ ভিডিও বানান। আপনার যদি কোনো দিন স্যাড মোমেন্ট কোনো কিছু হয়, যদি আপনি ওনার ভিডিও দেখেন আপনি হাসতে বাধ্য, এটা আমি বলতে পারি। ব্যাস আমার এইটুকুই। এবার অরিজিৎ এসে এক প্রশ্ন করবে। তো আবারও কিছু প্রশ্নের জন্য এলাম। তো দাদার পার্সোনাল লাইফ নিয়ে এই খেয়েছি। তো দাদার আমি একই স্কুলে পড়তাম, তখন তো দাদাকে এরকম মানে প্রেম টেম করতে দেখিনি কোনো দিন। তো এই মুখ নিয়ে প্রেম কে করবে ভাই আমার না, সাথে? এই ভিডিওর কমেন্টসে তোমরা যারা প্রেম করতে ইচ্ছুক দাদার সাথে, আমি একদম ওপেনলি বললাম প্লিজ যারা এই প্রশ্নটা করার পর, কারণ এই মুখ চাঁদ বদন। না না একদম পুরো SRK, এমনি নাম ছিল না, ঠিক আছে, একটু আগে কথা বলছিল। যাই হোক, তো যেহেতু বলছিলাম যে দাদা আমি একই স্কুলে পড়েছি, তো আমি তো কিছু বছর আগের বছরই স্কুল থেকে মানে বেরোলাম, 12 শেষ হলো। তো দাদার স্কুল লাইফটা কেমন ছিল? স্কুল লাইফ বলতে গেলে বললে এক্সপ্রেস করতে পারবো না, আমরা খুবই মিস করি স্কুল লাইফটাকে, মানে দারুণ লাগতো স্কুল লাইফটা। এখন এসে বুঝতে, তখন ভাবতাম যে কলেজে উঠবো, একটা আলাদা সোয়াগ আছে, আছে, যখন যা ইচ্ছা করবো, কিন্তু এখন এসে এই পয়েন্টে এসে বুঝতে পারছি যে স্কুল লাইফের ভ্যালুটা কী। স্কুল লাইফের মতো লাইফ হয় না ভাই। সত্যিকারে মানে কলেজটাকে অনেকে প্রায়োরিটি দেয় যে মানে স্কুল শেষ, কলেজে গিয়ে বাওয়াল করবো, এই করবো। হয় না ভাই, হয় না, কলেজে ওটা রকম হয় না। কাদের ভাই বলতে পারছি না, বাট আমাদের বেশিরভাগ ফ্রেন্ডসদের হয়নি। দাদাও তাই সেম কথা বললো। তো দাদার সঙ্গে অনেকটা কথা হলো, অনেকটা সময় আমরা দুজনেই মানে আমি সৌমদীপ অনেকটা সময় দাদার সঙ্গে কথা বলে কাটালাম। তো দাদাকে প্রথমত আসার জন্য থ্যাংক ইউ অনেক অনেক। আর দাদার সঙ্গে কন্টেন্ট আমরা বানাবো যদি দাদা আমাদেরকে নেয়, ঠিক আছে, দাদার সঙ্গে আমাদেরকে দেখা পাবে তোমরা, ঠিক আছে, যদি দাদা আমাদেরকে নেয়, ঠিক আছে। তো এই বলে আমি আমার প্রশ্ন শেষ করলাম। পডকাস্টটাও শেষ হলো, ফার্স্ট পডকাস্ট ছিল এটা আমাদের। যদি কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে তো সেটা ক্ষমা করবেন, আর আমাদেরকে আর দাদাকেও সাপোর্ট করবেন যদি ভালো লাগে আমাদের কন্টেন্ট, ঠিক আছে। তো আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, এবারে আমরা শেষ করব আজকের পডকাস্টটা। আড্ডাখানার এই প্রথম পডকাস্ট এমন একজন মানুষের সাথে, আমরা খুব হ্যাপি এবং আশা করি দাদাও খুব খুশি হবেন। একদম। আমি আর কি বলতে চান আমাদের দর্শককে? বলতে চাই সবাই নতুন বছরের বলতে চাই সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর সবাই লাইফটা যতটুকু আছে এনজয় করো, কোনো হেজিটেট না, যেটা করবো কি করবো না, যেটা মন বলছে, দিল যেটা মাংছে সেটাই করে থাকো, এটাই একদম বিন্দাসভাবে বাঁচুন, বিন্দাসভাবে এটাই। নেচে খেলে নিজের জীবনটাকে চালান, এবং কোনো টেনশন না, লাইফে টেনশন অনেক আছে, তাই জন্য টেনশনটা না নিয়ে হাসি খুশি ভালো থাকুন। এইভাবেই আমাদের ভিডিও দেখতে থাকুন, দাদার ভিডিও দেখতে থাকুন। আমরা আবার ফিরে আসবো একটি নতুন পডকাস্টের সাথে। আমাদের সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই নিচে কমেন্ট করতে পারেন, আমাদের DM করতে পারেন এবং আমাদেরকে সাপোর্ট করতে পারেন। ফিউচারের নাম্বার 1 পডকাস্ট চ্যানেল হতে না চলেছে। না, একদমই নয়। এই সবচেয়ে বড় প্রমোশন এই হলো, ঠিক আছে, এতক্ষণ কিছু ছিল না। বড় মানুষের কাছ থেকে বড় একটা প্রমোশনের কথা আমরা শুনলাম। যাই হোক, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আশা করি আপনাদের পডকাস্ট ভালো লেগেছে। ভবিষ্যতে আমরা এরকম পডকাস্ট আপনাদের আরো দেওয়ার চেষ্টা করবো। অনেক ধন্যবাদ।